নতুন মাদ্রাসা করা নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে, আমরা একে একে সেগুলো হুজুরের কাছে পেশ করছি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ফারাগাতের পরে অনেক আলেম চিন্তা করেন যে তারা একটি নতুন মাদ্রাসা করবেন। এই নতুন মাদ্রাসা করার চিন্তাটা কেমন? আদৌ নতুন নতুন মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মাদ্রাসা প্রতিষ্ঠা করা তো খুব সহজ কথা না। মাদ্রাসা প্রতিষ্ঠা এর বিভিন্ন ধাপ আছে। একটা হলো মক্তব প্রতিষ্ঠা, আর একটা হলো মক্তব হেফজখানার পর কিতাব বিভাগ চালু করা। সেই কিতাব বিভাগও একটা মাঝামাঝি ধাপ, একটা কাফিয়া সরহাবেকায় ধরতে পারি। আর একটা হলো দাওরা হাদিস পর্যন্ত। এরপর আমার আর এক ধাপ হতে পারে তাকাসসুসের বিভিন্ন বিভাগ খোলা। তো এর মধ্যে প্রথম যে ধাপটা মক্তব চালু করা, এটা তো আমি মনে করি যে কোনো আলেমেরই চিন্তায় থাকা উচিত। দাওরা হাদিস পাশ করার পর প্রত্যেক আলেমেরই একটা মক্তব প্রতিষ্ঠার ফিকির থাকা দরকার। মক্তব প্রতিষ্ঠার মাকসাদ হলো কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্যই জরুরি। কোরআনে কারিমের তিলাওয়াত করা, কোরআনে কারিম থেকে হিদায়াত গ্রহণ করা এবং কোরআন কারিমের শিক্ষা অনুযায়ী জীবন গড়া, এত মুসলিম ব্যক্তির জীবনের অবিচ্ছেদ্য বিষয়। এমন কোনো ব্যক্তি থাকা উচিত না যে কোরআন মাজিদ পড়তে জানে না। তাই শুরুটা তো শৈশব থেকেই করা দরকার। যারা শৈশবে শেখেনি তারাও যাতে শিখতে পারে সে উদ্যোগ নেওয়া উচিত। তো এই জন্যে প্রত্যেক আলেমেরই এই চিন্তাটা থাকা দরকার যে আমি আমার শিক্ষা জীবন শেষে একটা মক্তব অবশ্যই প্রতিষ্ঠা করব। এর জন্যে খুব উচ্চতর যোগ্যতারও দরকার পড়ে না। নিজে যদি কোরআন মাজিদ সই করে পড়তে পারে আর শিশুদেরকে কোরআন শিক্ষা দেওয়ার যোগ্যতা, দক্ষতাটাও অর্জন করতে পারে, তবে তো এটা যে কোনো আলেমই করতে পারে, যে কোনো আলেমের পক্ষে এটা করা সম্ভব। তাহলে এখন হলো মক্তব সম্পর্কে কথা, যে প্রত্যেক আলেমেরই এটা করা দরকার। আর দ্বিতীয় হলো কিতাব বিভাগ চালু করা। তা কিতাব বিভাগের ভিতরে যদি মধ্যম স্তর পর্যন্ত হয় তবে এর জন্য অবশ্যই যোগ্যতা, দক্ষতা দরকার। মাদ্রাসা প্রতিষ্ঠা করা তার মানে এখানে যেই পর্যন্ত পড়ানো হবে সেই পর্যন্ত নিজের ভালোভাবে জানা থাকা, নিজের সেই পর্যন্ত কিতাবী দক্ষতা থাকা, এটা তো অনেক জরুরি। আমি সরহাবেকা পর্যন্ত খুললাম, কিন্তু এই পর্যন্ত যে সমস্ত কিতাব পড়ানো হয় সে সম্পর্কে আমার ভালো দক্ষতা নাই, তাহলে এই পর্যন্ত যে পড়ানো হবে তা সেটা কতটুকু সার্থক হচ্ছে, কতটুকু মানসম্পন্ন হচ্ছে, আমি তো তা বুঝতে পারবো না। তাই যেই পর্যন্ত আমি মাদ্রাসাটা খুলবো সেই পর্যন্ত যেসব কিতাব পড়ানো হয় সেসব কিতাবে নিজের দখল থাকা চাই। তাহলে এই হলো একটা জিনিস, যে কিতাবী দক্ষতা, ইলমি দক্ষতা। দ্বিতীয় হলো মাদ্রাসা প্রতিষ্ঠা করলে সেখানে শিক্ষক মণ্ডলী লাগবে, উস্তাদ লাগবে। আর আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলে যে উস্তাদদেরকে সেখানে রাখা হবে তাদেরকে নিয়ে চলার যোগ্যতা নিজে থাকতে হবে, কারণ তাদেরকে তো পরিচালনা করতে হবে। প্রত্যেককে তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগানো, ধাপে ধাপে তাদেরকে সামনে এগিয়ে নেওয়া। এক একজনের এক এক রকম চরিত্র বৈশিষ্ট্য থাকে, তো সেই সবগুলি সামনে নেওয়া। শিক্ষক মণ্ডলী যাতে পরস্পর মিলেমিশে থাকতে পারে, ঐক্যবদ্ধ থাকে, তাদের মধ্যে যাতে মতের অমিল হলেও ঐক্যের মধ্যে ফাটল না ধরে, মানে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধভাবে যাতে কাজ করতে পারে। তো এভাবে সকলকে নিয়ে চলার যোগ্যতাটা তো মহতামের থাকতে হবে, মাদ্রাসা প্রতিষ্ঠাকারীর থাকতে হবে। ওখানে একটা কথা মনে রাখতে হবে, এই যে বললাম মতের অমিল, সেই মতের অমিল বলতে আমি দিনের যে মৌলিক বিষয়গুলি, আকীদা বিশ্বাসের বিষয়টা আমি বলিনি। যে আকীদা বিশ্বাস সম্পর্কে এক একজনের এক এক মত, কিংবা শিক্ষা নীতি এ বিষয়ে এক একজনের এক এক মত, আমি সেটা বলিনি। শাখাগত বিষয়ে
খুঁটিনাটি বিষয়ে মানুষের মধ্যে রুচি প্রকৃতির বৈচিত্র্য থাকে। তো ওইসব খুঁটিনাটি বিষয়ের ভিন্ন মতের কথা আমি বুঝাচ্ছি, মৌলিক কোনো বিষয় না। মৌলিক বিষয়ে যদি মতের অমিল হয় তবে তাদেরকে নিয়ে চলাটা কঠিন। একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চিন্তার অনুসারী, আর একজনের চিন্তা ভিন্ন। সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যাকে বিশ্বাস, এতেই তার দ্বিমত আছে, তো সেটা তো গ্রহণযোগ্য না। আচ্ছা, যাই হোক, তো এক তো হলো যে শিক্ষক মণ্ডলীকে নিয়ে চলার যোগ্যতা, আবার ছাত্রদেরকে নিয়েও চলতে হবে। একটা প্রতিষ্ঠান শুরু করলে সেখানে নানা এলাকার নানান ধরনের ছাত্র আসবে। তো মাদ্রাসাগুলিতে তো তালিম তরবিয়ত দুইটাই একসঙ্গে হয়, তাই নানা চরিত্রে নানা মিজাজের বিভিন্ন পরিবেশের ছাত্র আসবে। এই সবাইকেই তালিম ও তরবিয়ত দেওয়ার মতো যোগ্যতাও তার থাকতে হবে। তা না হলে দেখা যাবে যে ছাত্রগণ, শিক্ষার্থীগণ তারা আপন আপন চিন্তা ফিকির নিয়ে গড়ে উঠছে, তাদের মধ্যে আলেমানা শান পয়দা হচ্ছে না, তাদের চিন্তা ফিকির গড়ে উঠছে না। তার চেয়ে মোটা আন্দাজ এমন হতে পারে যে তারা পরস্পরে কোন্দল করবে, তারা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে, ফলে মাদ্রাসার ভিতরে দলাদলি হানাহানি হবে, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। তো এই জন্যে একজন মুহতামির সেই যোগ্যতা হাত থাকতে হবে যে সে যাতে সকল ছাত্রকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তালিম ও তারবিয়তের লাইনে তাদেরকে পরিচালনা করতে পারে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে তার আশেপাশে নিশ্চয়ই আবাদিও থাকবে, লোকবসতি থাকবে। সেই প্রতিষ্ঠানের সঙ্গে সেই জায়গার লোকজনের সম্পর্কটা কেমন হবে, শত্রুতামূলক না বন্ধুত্বমূলক, তারা প্রতিষ্ঠানকে নিজের মনে করবে না শত্রু মনে করবে, এই সব বিষয়ে বিচার বিবেচনা করার যোগ্যতাও মুহতামিমের থাকা চাই। প্রতিকূল পরিবেশে প্রতিষ্ঠান চালু করার পর ওই পরিবেশের লোকগুলিকে পক্ষে নিয়ে আসা, তাদেরকে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা বলতে কমিটিতে আনা নয়, মানে এই প্রতিষ্ঠানের যাতে তারা শুভাকাঙ্ক্ষী হয় এবং এই প্রতিষ্ঠান থেকে তারাও যাতে আলো নেওয়ার মনমানসিকতা তারা রাখে। আগে না থাকলেও এখন যাতে সেই মানসিকতা তৈরি হয়ে যায়, একজন মুহতামির সেদিকেও নজর থাকা দরকার এবং সেই যোগ্যতাও থাকা দরকার। কাজে ফারেক হওয়ার পর যে কেউ যদি প্রতিষ্ঠান করতে যায় আর এইসব যোগ্যতা না থাকে, তবে তাকে দিয়ে তো ঠিক যেমনটা দরকার সে অনুপাতে কাজ হবে না। ওই প্রতিষ্ঠান জনগণের জন্য কাঙ্ক্ষিত সুফল বয়ে আনবে না। তো এই জন্য যে কারোই ফারেক হওয়া মাত্রই প্রতিষ্ঠান করার চিন্তা করা ভালো না, সঠিক না। যার এই জাতীয় যোগ্যতা নাই তার প্রতিষ্ঠান নিজের থেকে করার চেয়ে অন্যের প্রতিষ্ঠিত জায়গায় গিয়ে কাজ করাই ভালো। সে মুহতামিম হিসাবে না বরং শিক্ষক রূপে কাজ করবে। আবার যাদের ওই যোগ্যতা আছে তাদেরও ফারেক হওয়া মাত্রই প্রতিষ্ঠান করা উচিত না। অভিজ্ঞতা দরকার, বয়স দরকার। উপযুক্ত বয়স যদি না হয় তবে ভিতরে প্রতিভা থাকলেও তার মধ্যে ভারী কি থাকবে না। এই নানানমুখী কাজ করার জন্যে শান্ত স্বভাবের দরকার আছে, বিচক্ষণতা দরকার আছে এবং ধীর শান্তভাবে চিন্তা করার মতো মনমানসিকতাও থাকতে হবে এবং এটা আস্তে আস্তে তৈরি হয়, হঠাৎ করে এটা হয় না। তাই দরকার ফারেক হওয়ার পর কোনো ভালো প্রতিষ্ঠানে কয়েক বছর কাজ করা এবং সেখানে প্রতিষ্ঠান কিভাবে চলছে সেসব দিকে গভীর দৃষ্টি দেওয়া। এরপরে যখন একটা উপযুক্ত বয়স হবে, এটা আমরা নবুয়তি বয়সকে ধরতে পারি, যখন 40 বছর বয়স হবে। 40 বছর বয়স হওয়া জরুরি না, কারণ এর আগেও, কারণ ওখানে তো নবুয়তি শান্ত ভিন্ন কথা, ওটা তো অনেক উপরের জিনিস। তাই একজন মুহতামিমের যে 40 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা জরুরি না। বাকি তারপর একটা বয়স দরকার, একদম নৌজওয়ান হওয়া ঠিক না।
একটা মাদ্রাসায় দাওরা হাদিস আছে কিনা এটাকে পূর্ণাঙ্গতার একটা মাপকাঠি হিসেবে দেখা হয়। একটি মাদ্রাসায় যদি দাওরা হাদিস না থাকে তাহলে ধরে নেওয়া হয় যে মাদ্রাসাটি পূর্ণাঙ্গ না। এজন্য তাড়াহুড়ো করে যাচ্ছে তাই ভাবে দাওরা খোলার একটা প্রবণতা দেখা যায়। এই ব্যাপারটাকে হুজুর কিভাবে দেখেন? এইটাও আলাল ইতলাক মানে সাধারণভাবে সঠিক না। সব জায়গাতেই দাওরা হাদিস ভাষা থাকতে হবে এবং সবারই দাওরা হাদিস ভাষা করতে হবে এমন কোনো কথা নেই। কোনো বিস্তীর্ণ একটা এলাকায় যদি দাওরা হাদিস ভাষা না থাকে তবে সেইখানে সুযোগ্য লোকের দাওরা হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া তো ঠিক। যে জায়গায় নাই, যে এলাকায় নেই, সেখানে দাওরা হাদিস মাদ্রাসা চালু করা দরকার। তবে সেটা যে কেউ চালু করবে তা না, ওটা করার জন্য সুযোগ্য লোক দরকার, দক্ষতা দরকার, এলমি যোগ্যতা, আখলাকি যোগ্যতা, এসব দরকার। ওই প্রথম প্রশ্নেও এই কথাটা আছে যে ফারেক হওয়ার পর নিজের আখলাকি তরবিয়ত হাসিল করা দরকার। কারণ আখলাক যদি সুন্দরভাবে গড়ে না ওঠে তবে এই জাতীয় লোক প্রতিষ্ঠান করতে গেলে নানান বিপত্তি দেখা দেয়। কাজে দাওরা হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য একদল উপযুক্ত জায়গা, মানে যেই জায়গায় আশেপাশে কোনো মাদ্রাসা নাই সেখানে। আর দ্বিতীয় হলো করবে এমন ব্যক্তি যার দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করার মতো সালাহিয়ত আছে, ওই মানের এলেমও তার আছে, ওই মানের আখলাকও তার আছে। আর মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য যে যোগ্যতাগুলি এর আগে বলা হলো সেগুলিও আছে। যেসব এলাকায় দাওরা হাদিস মাদ্রাসা আছে সেইগুলি যদি কাঙ্ক্ষিত খেদমত আঞ্জাম দিয়ে থাকে তবে সেখানে নতুন করে দাওরা হাদিস মাদ্রাসা চালু করা উচিত না, প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় কাজ কেন করব? মানে এটাও একটা বিষয় যে মাদ্রাসা প্রতিষ্ঠা করার আগে নিজের এই দিকেও লক্ষ্য করা দরকার যে প্রতিষ্ঠা করার জরুরত আছে কিনা, এই জরুরতটা অন্য কারোর দ্বারা পূরণ হচ্ছে কিনা। যদি জরুরত থাকে এবং সেই জরুরত অন্য কারোর দ্বারা পূরণ হয় তবে আমি এখানে এই কাজ না করে অন্য কোনো কাজ করি। বরং এই ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান আছে আমার দরকার সেইগুলিকে সহযোগিতা করা। আর আমার কাছে যদি কোনো ভালো পরামর্শ থাকে তো সেটাও তাদেরকে দিতে পারি। মানে মনে চাইলো আর করলাম সেটা না, চাওয়াটাও হতে হবে বাস্তবসম্মত। আমি দেখছি যে যেসব প্রতিষ্ঠান আছে তা দ্বারা ওই সকল প্রয়োজন পূরণ হচ্ছে না যেগুলি একটা মাদ্রাসার দ্বারা পূরণ হওয়া উচিত। যে মাদ্রাসার কাজ হলে এমন ওলামা তৈরি করা যারা বর্তমান প্রেক্ষাপটে দিনের খেদমত যেভাবে আঞ্জাম দেওয়া উচিত সেভাবে আঞ্জাম দেওয়ার যোগ্যতা অর্জন করবে। এক কথা বলা হয় যে যুগ উপযোগী লোক তৈরি করা, যারা যুগকে জানবে, যুগের প্রয়োজন বুঝবে এবং সেই প্রয়োজন সমাধান করতে পারবে, এরকমের যোগ্য লোক তৈরি করা হলো মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য। আর আমি যদি মনে করি এটা যে যেসব মাদ্রাসা আছে দাওরা হাদিস মাদ্রাসা সেগুলির দ্বারা এই লক্ষ্য উদ্দেশ্য পূরণ হচ্ছে না, কেবল তখনই আমি আশেপাশে দাওরা হাদিস মাদ্রাসা থাকা সত্ত্বেও একটা আলাদা মাদ্রাসা করতে পারি, তা না হলে নয়। তা না হলে দাওরা হাদিস পর্যন্ত না গিয়ে তার আগেই একটা মধ্যম স্তর পর্যন্ত মাদ্রাসা আমি করতে পারি। কাফিয়া, সরাবেকায়া কি জ্বালানি ধরি এই পর্যন্ত একটা মাদ্রাসা আমি করবো এবং সেখানে খুব ভালো মানসম্মত শিক্ষা দেব। এমন এমন ছাত্র গড়ে তুলব যারা পরবর্তীতে খুব ভালোভাবেই
দাওরা হাদিস পর্যন্ত পৌঁছতে পারবে। এমনও বলতে পারি, আমি দাওরা হাদিস মাদ্রাসাগুলির জন্য উপযুক্ত ছাত্র সরবরাহ করতে পারবো, বা সেই লক্ষ্যে মধ্যম স্তর পর্যন্ত মাদ্রাসা খোলা। আমার দাওরা হাদিস চালু করার দরকার নেই, যেগুলি আছে সেগুলি থাকুক, বাকি আমি ওইখানকার জন্য উপযুক্ত ছাত্র গড়ে তুলব। আমি ওইসব মাদ্রাসায় ছাত্র সরবরাহ করব, বা সেজন্যে একটা মধ্যম স্তর পর্যন্ত ভালোভাবে শিক্ষাদানের জন্যে আমি নতুন প্রতিষ্ঠান করব। দাওরা হাদিস খোলার জন্য তো একটা পূর্ব প্রস্তুতির দরকার থাকে। অনেক মাদ্রাসাই এই পূর্ব প্রস্তুতিটা নেয় না, যার কারণে বহু ধরনের সমস্যা তৈরি হয়। এটা তো হচ্ছে, কিন্তু হওয়া উচিত না। কোনো দাওরা হাদিস মাদ্রাসা চালু করতে হলে আগে থেকেই প্রস্তুতি থাকতে হবে। সেই প্রস্তুতি এক তো হলো জায়গা, দ্বিতীয় হলো শিক্ষক, স্টাফ, আর এক হলো আসবাবপত্র, আসবাব উপকরণ। আসবাব উপকরণ বলতে বোঝাচ্ছি মাদ্রাসার অবকাঠামো, আর বিশেষত প্রয়োজনীয় কিতাব। একটা ভালো মাক্তবা থাকা চাই, যেখানে হার ফন্নের প্রয়োজনীয় কিতাব সমূহ থাকবে। দর্শের বাইরের সব রকম কিতাব সেখানে থাকবে, যাতে যে কোনো জরুরতে ছাত্র মুরাজাত করতে পারে, তার তথ্যপত্র সংগ্রহ সহজে করতে পারে। এই জন্য যে কোনো দাওরা হাদিস মাদ্রাসার জন্য একটা ভালো মাক্তবা থাকা দরকার। দাওরা হাদিস চালু করার আগেই আমি একটা মাক্তবা গড়ে তুলব। দাওরা হাদিস চালু করার পরে মাক্তবা না, আগে মাক্তবা, তারপরে দাওরা হাদিস মাদ্রাসা। আর চাই উপযুক্ত স্টাফ। যারা দাওরা হাদিসের কিতাব সমূহ তো অবশ্যই ভালোভাবে পড়াতে পারবে, সেই সঙ্গে অন্যান্য ফন্নেও তাদের ভালো দখল থাকবে। অর্থাৎ শুরু থেকে নিয়ে দাওরা পর্যন্ত প্রত্যেক ধাপে যত কিতাব পড়ানো হয়, এর যে কোনো কিতাব পড়ানোর যোগ্যতা থাকবে, প্রত্যেক মুদারিসি এমন হওয়া দরকার। বিশেষত দাওরা হাদিস যারা পড়াবে, তাদের হার ফান্নেই দখল থাকা দরকার। কারণ হাদিসের তাফসীর করতে গেলে তখন সব ফান্নেরই প্রয়োজন হয়, এমনকি নাহু সরফের প্রয়োজন হয়। তাই সব ফান্নে ভালো দখল আছে, এরকম সুযোগ্য এক স্টাফ দরকার। তা না হলে তো লোক ভাড়া করতে হবে। ইদানিং এটা হচ্ছে, আমি দাওরা হাদিস খুলে দিলাম, কিন্তু সেখানে উপযুক্ত মুদারিস নাই, তাই বিভিন্ন মানুষ ঘোরাঘুরি করে এখান থেকে একজন, ওইখান থেকে একজন, এভাবে নিয়ে আসা হয়। এটা ঠিক না, এটা কিছুতে উচিত না, এতে নানাবিধ ক্ষতি। এ বিষয়ে আমি কখনো সুযোগ হলে ভিন্ন আলোচনা করা যাবে, যে নানান জায়গা থেকে উস্তাদ সংগ্রহ করে আমি আমার জায়গায় দর্শ দেওয়ালাম, এটা ভালো না মন্দ, এ বিষয়ে স্বতন্ত্র আলোচনা দরকার আছে। তো এক তো হলো উপযুক্ত জায়গা চাই, খোলামেলা পরিবেশ। দ্বিতীয় হলো পর্যাপ্ত জায়গা, পর্যাপ্ত অবকাঠামো। এখানে একটা কথা আমি বলতে চাই, যদিও এটা আমাদের দেশে এর রেওয়াজটা খুব কম আছে, সেটা হলো একটা প্রতিষ্ঠানের জন্য ছাত্রাবাস এবং
শ্রেণীকক্ষ আলাদা হওয়া দরকার। একই জায়গায় ঘুমাবে আর একই জায়গায় ক্লাস দর্শ হবে, এটা স্বাস্থ্যসম্মত না। মানে স্বাস্থ্যসম্মত না বলতে যেমন এই দৈহিক স্বাস্থ্য, ঠিক তেমনি হয় মানসিক স্বাস্থ্য। এর জন্যে এটা উপযুক্ত না, আলাদা হওয়া দরকার। অন্ততপক্ষে আলাদা ভবিষ্যতে যখন সম্ভব হয় তখন আলাদা করবো, এই চিন্তাটা থাকা দরকার। আর বর্তমানে সেটা সম্ভব না হলেও একটা ওসি জায়গা প্রয়োজন হলো, একই জায়গায় বিশ্রাম করলো, একই জায়গায় দর্শক হলো, তারপরও একটা বড়সড় জায়গা দরকার যে ঠাসাঠাসি না হয়, অবস্থানটা এইতে ঘিঞ্জি না হয়। হ্যাঁ, এটা হতে পারে অল্প জায়গা, আমি ছাত্র অল্প নেব, এমন নয় যে একজন এক জায়গায় 20 জন থাকতে পারে, আমি সেখানে 25-30 জন নিলাম, বরং থাকতে পারে 20 জন, আমি নেব 15 জন, এমন হওয়া দরকার। তাহলে জায়গা ওসি হওয়া, আসবাব উপকরণ, বিশেষত কিতাব, মাকতাবা, আর হলো সুদক্ষ ওস্তাদ মন্ডলী, এই তিনটা যদি থাকে বাস তখনই দাওরে হাদিস খোলার চিন্তা করা যেতে পারে। মসজিদে ছাত্রদের থাকা খাওয়ার ইন্তজাম করা, দার্সের ইন্তজাম করা, এগুলো কি একটু দৃষ্টিকটু না? হ্যাঁ, এইটাও দাওরে হাদিস মাদ্রাসাতে এখন বহু জায়গায় এমন যে মসজিদের ভিতরে শুরু করে দিল, আলাদা ছাত্রাবাস নেই, মাদ্রাসার আলাদা কোনো জায়গায় নেই, বাস ইচ্ছে হলো একটা মসজিদের মধ্যে চালু করে দিলাম, সেখানে ঘুমানো, সেখানে থাকা খাওয়া সব, এটা মসজিদের বেহুরমতি, ওলামার শানের খেলাফ, ইলমের শানেরও খেলাফ। এর দ্বারা আমাদের শিক্ষা মানটাও প্রশ্নবিদ্ধ হয়। মানুষ দিনী শিক্ষাকে হালকাভাবে নেয়। দাওরে হাদিস মানে সে আলেম, তো এখানে একটা মসজিদের মধ্যে চালু করে দিল, সে এখানেই তার কি এদের পড়াশোনাটা, এটা মানুষের কাছে এটা কোনো ওজন রাখবে না। মাদ্রাসা এবং মাদ্রাসা পড়ুয়াদের প্রতি মানুষের সমীহবোধ থাকা দরকার, মানুষের কাছে ওজন থাকা দরকার। তো মাদ্রাসার ভিতরে যদি, একই মসজিদের ভিতরে যদি দাওরে হাদিস মাদ্রাসা চালু করে, এতে এই শিক্ষার প্রতি মানুষের থাকে না, মানে সমীহবোধটা থাকে না, মানুষের কাছে কোনো ওজন থাকে না। আর মসজিদের বেহুরমতি তো আছেই। আমি তো মনে করি এটা জায়েজই হওয়া উচিত না, মানে এটাকে জায়েজ মনে করা উচিত না, কারণ একদম নিয়মিত দিনের পর দিন, বছরের পর বছর মসজিদকে আবাসিক বানিয়ে ফেললাম, এখানে থাকা খাওয়া, এখানে পড়া, গল্প গুজব সব, যেখানে এভাবে 100, 200, 300, 400 ছাত্র থাকে, তো সেখানে তো কত কিছুই হতে পারে। জায়েজ না জায়েজ সব রকম কাজ এখানে হয়ে যায়। তো এটা মসজিদের সঙ্গে অনেক বড় বেয়াদবি। তাহলে মসজিদের ভিতরে মাদ্রাসা চালু করলে মসজিদের বেহুরমতি হয়। আর যে কথা বললাম যে শিক্ষার কোনো ওজন মানুষের কাছে থাকে না, যেটা ওলামার জন্যে
এবং বিল ওয়াসিতা দিনের জন্য ক্ষতিকর। তাছাড়া পড়ার তো পরিবেশ হয় না, কি পড়াশোনা এখানে করবে? যেখানে মসজিদ ভিতরে মাদ্রাসা, সেখানে পড়ার কোনো পরিবেশ আছে নাকি, এবং পরিবেশ গড়া সম্ভব নাকি? তো যদি পরিবেশ না থাকে সেখানে ছাত্র কি পড়াশোনা করবে? আচ্ছা, আর একটা বিষয় হলো, যত্রতত্র দাওরা হাদিস মাদ্রাসা খুললে আর একটা যে সমস্যা হয়, অত ছাত্র পাবে কোথায়? তো যেহেতু যোগ্য ভালো ছাত্র পাওয়া যায় না, তাই দুর্বল দুর্বল ছাত্রদেরকে নিয়ে দাওরা হাদিস বলা হয়। এরা হাদিসের মর্ম যত দূরের কথা, হাদিসের এবারতই পড়তে পারে না, সহি শুদ্ধভাবে এবারত পড়তে পারে না। এদেরকে আমি দাওরা হাদিস পড়ালাম, সনদ দিয়ে দিলাম, আলেম হয়ে বের হয়ে গেল, তো এরা সমাজে দিনের কি কাজ করবে? দুর্বল আলেম যদি হয়, সার্টিফিকেটদারি হয়, সে আলেম হিসেবে পরিচিত হয়, তবে তাদের দ্বারা দিনের কি ক্ষতি হবে? দিনের খেদমত তো হবেই না, দিনের জন্য তারা ক্ষতিকর হবে। ওই সাতপন্থী ওলামা যারা আছে, এদের আকসার ওইরকম, এলমি যোগ্যতা বলতে কিছু নেই, তাই ঠিক বেঠিক বোঝেও না, সাত সাহেবের সমস্যাগুলি তাদের চোখে ধরাই পড়ে না, বুঝতেই পারে না। তাই যত্রতত্র দাওরা হাদিস মাদ্রাসা খুললে এই সমস্যা তো হবেই, এবং হচ্ছে বর্তমানে এটা একটা বাস্তবতা যে অধিকাংশ মাদ্রাসায় দাওরা হাদিসে বেশিরভাগ দুর্বল ছাত্র পড়ছে। তো যেসব মাদ্রাসা মসজিদের ভিতরে চালু করা হচ্ছে বা হয়েছে, খোঁজ নিয়ে দেখো এদের পড়াশোনার অবস্থাটা কি। তা দুর্বল দুর্বল লোক আলেম হয়ে বের হবে। তাই এত কিছু ক্ষতি মসজিদের ভিতরে দাওরা হাদিস মাদ্রাসা চালু করার।